ডক্টর ইউনূস সাহেবরা কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাঁচিয়ে রাখবে? ডক্টর ইউনূস সাহেবরা তারা দেখেন আজকে এই শহীদ ইউসুফ, এই ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূস বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১ এগুলো মুছে ফেলতে চায়। বঙ্গবন্ধুকে কিভাবে খাটো করা যায়, তার নাম কিভাবে। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। তারপর থেকেই বাংলাদেশ থেকে যান হাতে নিয়ে পালানো আওয়ামী লীগের শত শত নেতাকর্মী পশ্চিমবঙ্গের হাওড়া, বারাসাত, উত্তর ও দক্ষিণ সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এনসিপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে এখন বাংলাদেশে, তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত মুভ করি। তার আগে আপনাদের প্রতি যারা আমাদের চ্যানেল এখনো তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। যারা খুব হুঙ্কার ছাড়তো, যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা, হুঙ্কারকারীরা ১০০ জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই ১০০ জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। ডক্টর ইউনূস সাহেবরা কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাঁচিয়ে রাখবে? ডক্টর ইউনূস সাহেবরা তারা দেখেন আজকে এই শহীদ ইউসুফ, শহীদ ইমন, শহীদ রাসেলের মতো ছাত্র দলের ১৪২টা পরিবার আছে। আপনি কখনো বলছেন যে এই ছাত্র দলের ক্রেডিটকে আপনারা দিয়েছেন কোনোদিন? ১৫০০ শহীদের মধ্যে এই ছাত্র দলের প্রায় ১৫০ শহীদ, আপনারা কোনোদিন কিন্তু ক্রেডিট দেন নাই। কিন্তু আমরা কিন্তু আপনাকে সম্মান দেই। গোপালগঞ্জে আমরা দেখলাম যে ঘটনা ঘটল ১৬ই জুলাই ইতিহাসে দুইভাবে ইতিহাসে থাকবে। প্রথমভাবে থাকবে ১৬ই জুলাই ২০২৪ আবু সাঈদ আর অসীম আকরামের ২ হাত প্রসারিত করে মৃত্যু, বিরচিত মৃত্যু। বাংলাদেশ যে বীরের জাতি সেটি প্রমাণিত হয়েছিল ১৬ই জুলাই ২০২৪-এ। সেই তার একই বছর পরে, ঠিক ১ বছর পরে, সেখানে আমরা দেখলাম যারা খুব হুঙ্কার ছাড়তো, যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা, হুঙ্কারকারীরা ১০০ জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই ১০০ জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। আপনাদের সেই জায়গায় আমরা দেখলাম আবু সাঈদের হাত প্রসারিত করে বিরচিত মৃত্যু, আরেকদিকে দেখলাম আপনাদের হাত গুটিয়ে পলায়ন। সেই পলায়ন কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই, কারণ আপনারা আমাদের কাছে বীরের আসনে ছিলেন। এখন এই কাপুরুষের মতো পলায়ন আমাদের কেউ ভালোভাবে নেয় নাই। বাহ্যিকভাবে মানুষজন বিবেচনা করবে, সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু আপনারা কেন, রাষ্ট্র যখন আপনাদেরকে সহযোগিতা করছে সেই সময় আপনারা কেন এত কিছুর পরে, আগে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আগে থেকে নাকি ডিজিএফআই রিপোর্ট ছিল অল্প বিস্তর হইতে পারে, তাহলে এই পেট্রোনাইজ কারা করেছে? আপনারা তাদেরকে ধরলেন না কেন? আজকে আমাদের এই শহীদ পরিবারের মা বোনের কান্না। আপনারা দেখলাম গতদিন রাজবাড়িতে স্লোগান দিচ্ছেন। কি স্লোগান? যে আমার ভাবি, তোমার ভাবি, সবার সেরা ভাবি। তো আপনারা আগের দিন এই ঘটনা করে পরের দিন ভাবি ভাবি স্লোগান দেন। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না, এরা সব বুঝে। আমরা এই জায়গায়, আপনারা মনে করছেন যে এই পলিটিক্সটা কি ফানি ওয়ার্ক? ইজ ইট এ ম্যাটার অফ জোক যে এখানে এসে আপনারা ভাবি ভাবি স্লোগান দিবেন, দুলাভাই দুলাভাই স্লোগান দিবেন? এই বাংলাদেশ কি আপনারা কি প্লেগ্রাউন্ড পেয়েছেন? এটা বাংলাদেশ কিন্তু প্লেগ্রাউন্ড না। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই পরিবারগুলা আমাদের কাছে মুক্তিযোদ্ধাদের থেকেও, আমরা যে বলি বীরশ্রেষ্ঠ, এই প্রজন্মের বীরশ্রেষ্ঠ হচ্ছে আমাদের এই শহীদ পরিবারেরা। তাদের প্রত্যেকটা পরিবারকে বীরশ্রেষ্ঠের যে মর্যাদা, এই মর্যাদা দিতে হবে। আর আপনারা আবু সাঈদের মায়ের কান্না শুনলাম, যে আপনারা কেন রংপুরে গেলেন না? আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা রংপুরে না দিয়ে গোপালগঞ্জে কি করবেন? আপনারা কি স্বাধীন করবেন? গোপালগঞ্জে খারাপ, এটি তো আমাদের ম্যাডাম আপসীন দেশনেত্রী এবং খালেদা জিয়া আগেই বলেছিলেন। সেই সময় আপনারা যখন
রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল, প্রশাসন বিরুদ্ধে ছিল, ইভেন বাসার একটা দারোয়ান পর্যন্ত সে 500 টাকা 1000 টাকার লোভে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএমপি নেতাকে ধরিয়ে দিত। ওই মুহূর্তের আপনারা আমাদেরকে ট্রল করেছেন যে আমরা কেন বালুর ট্র্যাক সরাইতে পারি নাই, আমরা কেন 28 অক্টোবর। এখন কেমন লাগে? এখন বুঝেন রাজনীতি কাদের? রাজনীতি এই দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 7ই জানুয়ারি দাবি নির্বাচনে ডাক দিয়েছিলেন, মানুষজন তো সেই দিনই লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। তো রাজনীতি কি এত সহজ? মানুষের মনে আগে জায়গা করে নিন। মানুষের মনে জায়গা না করলে আপনাদের বারবার বিতাড়িত হতে হবে। বারবার গোপালগঞ্জ থেকে আপনাদের বিতাড়িত করেছে, যার আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো, কিন্তু আপনারা তারপরেও তুচ্ছতাচ্ছিল্য করছেন। গতদিন একজন দেখলাম তার স্লোগানে বলতেছে যে অন্য কেউ করুক বা না করুক তারা করবে। আপনি ভাই নিজের আগে ফ্যামিলিটারে আপনার যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন পায় নাই, 43,000 পৃষ্ঠা নথিপত্র দিয়েও যারা ওকে পায় নাই, মানে আপনার ক্লিয়ারেন্স পায় নাই রাজনীতি করার, তারা নাকি আবার আবদার জানায় শাপলা পাইলেই জিতবে আর কোনো মার্কা পাইলে জিতবে না। তো শাপলার মধ্যে কি জাদু আছে? জাদু থাকতে হবে মানুষের মনের মধ্যে। যেই মনের মধ্যে আছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সেই জায়গায় আপনাদের জায়গা নিতে হবে, সেই জায়গায় কাজ করতে হবে। আপনারা এলোমেলো ঘুরে লাভ হবে না, কারণ বাংলাদেশের মানুষের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর এর ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। প্রত্যেকের স্যাক্রিফাইস আছে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। তারপর থেকেই বাংলাদেশ থেকে যান হাতে নিয়ে পালানো আওয়ামী লীগের শত শত নেতাকর্মী পশ্চিমবঙ্গের হাওড়া, বারাসাত, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান নিতে থাকেন। এর মধ্যে রয়েছেন একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা, জেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও। প্রথম দিকে যোগাযোগ ছিল না কারোর সাথে কারো, সুযোগও ছিল না, কিন্তু পরে তাদের মধ্যে যোগাযোগ শুরু হয় রাজনৈতিক কর্মকাণ্ড। (2025) সালের 5ই আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদযাপিত হয়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। এর দিন কয়েকের মাথায় খবর এলো কলকাতায় নাকি পার্টি অফিস খুলে বসেছে আওয়ামী লীগ। প্রথম দিকে দলীয় বৈঠক হতো ব্যক্তিগত ফ্ল্যাট, রেস্তোরাঁ বা ভাড়া করা ব্যাংকুয়েট হলে। তবে নিরাপত্তা ও গোপনীয়তার জন্য কয়েক মাস আগে কলকাতার একটি বাণিজ্যিক ভবনের 500 থেকে 600 স্কয়ার ফুটের একটি কক্ষকে নিয়মিত অফিস হিসেবে ব্যবহার শুরু করে তারা। গণমাধ্যম সূত্র বলছে, অফিসটিকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি আওয়ামী লীগের কেন্দ্র। বাইরে নেই কোনো সাইনবোর্ড, পতাকা, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার ছবি পর্যন্ত নেই। ভেতরে বসানো হয়েছে কয়েকটি চেয়ার টেবিল, একটি কম্পিউটার ও বৈঠকের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। এখানে একসঙ্গে 30 থেকে 35 জনের বৈঠক হয়। বড় পরিসরে মিটিংয়ের জন্য ভাড়া করা হয় ব্যাংকুয়েট হল বা রেস্তোরাঁ। গোপনীয়তা বজায় রাখতে স্থানটির সঠিক ঠিকানা কেবল নির্দিষ্ট নেতাদের কাছেই রয়েছে। দলীয় কার্যক্রমের বড় অংশই এখন অনলাইনে। কলকাতা থেকে নেতাকর্মীরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, জুম ও ফেসবুক লাইভের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা এবং বিদেশে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। গণমাধ্যম মারফত তাদের দলীয় সূত্র বলছে, মাঝে মাঝে শেখ হাসিনাও সরাসরি যোগ দেন ভার্চুয়াল বৈঠক এবং নির্দেশনা দেন করণীয় সম্পর্কে। এছাড়া এখানে বসেই তৈরি হচ্ছে দলের রাজনৈতিক বিবৃতি, সামাজিক মাধ্যমের কন্টেন্ট ও কৌশলগত পরিকল্পনা। শুধু আওয়ামী লীগ নয়, এর সহযোগী সংগঠনগুলোও কলকাতায় সক্রিয় হয়েছে। বর্তমানে দেশে নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও ভারতে অবস্থান করছেন। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে আওয়ামীপন্থী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভয়, হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছে। কলকাতা থেকে ছাত্রলীগ অনলাইনে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, যখন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দেশে গ্রেপ্তার, হামলা এবং মামলার মুখোমুখি, তখন শীর্ষ নেতৃত্ব কেন নিরাপদে বিদেশে অবস্থান করছে? সমালোচকদের মতে নেতৃত্বের এই অবস্থান তৃণমূল পর্যায়ে হতাশা তৈরি করেছে। তবে কলকাতায় থাকা নেতারা বলছেন,
ইতিহাসে অনেক আন্দোলনের সময় নেতৃত্ব নির্বাসনে থেকেও সফলভাবে দল পরিচালনা করেছে। তাদের ভাষ্য, এটি কৌশলগত সিদ্ধান্ত যার লক্ষ্য নিরাপদ জায়গা থেকে সংগঠনকে পুনর্গঠন করা। শোনা যাচ্ছে কলকাতার এই গোপন অফিস থেকেই এখন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক পরিকল্পনা হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তুলে ধরা এবং মাঠ পর্যায়ে সমর্থন পুনরুদ্ধারের কৌশল নির্ধারণ করা। এছাড়া দেশের ভেতরে এবং প্রবাসে থাকা সমর্থকদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিশেষ টিম গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন ভারতে থেকে নিরাপদে পরিকল্পনা করা এবং আন্তর্জাতিক মহলে যোগাযোগ রাখা এখন জরুরি এবং সেটা সহজও। শোনা যাচ্ছে আসছে নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ, যার কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ আছে এবং নির্বাচন কমিশনে দল হিসেবে তার নিবন্ধন স্থগিত আছে, তারা অংশ নিতে পারে। নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে এর বিকল্প হয়তো নেই, কিন্তু এই আওয়ামী লীগ অবশ্যই আগের কমান্ডের অধীনে রাখা হবে না। আবার আগের কমান্ড নতুন কারো হাতে দলের মাতব্বরি তুলে দিতে চাইবে না, সেটারও আভাস পাওয়া যাচ্ছে। তাই সামনের নির্বাচন ঘিরে কোনো পরিকল্পনা এই আসল আওয়ামী লীগাররা করছে কিনা সেটা জানতে অপেক্ষার বিকল্প নেই। তবে সহসাই সে রাস্তাটা বোধহয় খোলা নেই এখন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে পাল্টা বয়ানও আছে। বাংলাদেশের রাজনীতি যেদিকে বাঁক নিচ্ছে, যখন তখন যে কোনো কিছু ঘটে যাওয়া যে খুব অস্বাভাবিক সেটাও নয়। বিএনপি একদিকে, তো জামায়াত তার মুখ দেখে না। এদিকে শিবির, এনসিপি, ছাত্রলীগ যে ভিন্ন গ্রহের বাসিন্দা। এক কথায় ঐক্য নেই দলগুলোর মধ্যে। এর মধ্যে জুলাই আন্দোলনের তাজা স্মৃতিটাও দিন দিন হালকা হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। এমন একটা অবস্থায় সুযোগের অপেক্ষাতেই তো থাকে ব্যাকফুটে থাকা পক্ষরা, যেমন আওয়ামী লীগ। তাহলে তারা কতদিন এভাবে থাকবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসিকে বলেছেন, দিনক্ষণ ঠিক করে লড়াই হয় না, কিন্তু লড়াই ছাড়া উপায়ও নেই। অর্থাৎ তারা এখনো সময়ের অপেক্ষা।